আবারও ঝড় তুলতে OnePlus-এর পক্ষ থেকে অফিসিয়ালভাবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিল OnePlus Nord N30 SE। যেই ফোনটি আমাদের অফার করছে মাত্র 15,999 টাকায় একটি 5G ডিভাইস। অ্যান্ড এটাই সেরা এই প্রাইস পয়েন্টের মধ্যে, যে ফোনটা বর্তমান বাংলাদেশে মার্কেটে আসার সাথে সাথে বেশ হাইপ সৃষ্টি করেছে। OnePlus-এর এই ফোনটা একদম লো বাজেটের একটি ফোন, এবং লো বাজেটের ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটার স্পেসিফিকেশন এতটা শক্তিশালী কিভাবে দিল, যেখানে অন্যান্য বড় বড় ব্র্যান্ড কখনো ভাবতেই পারে না। তবে খুশির সংবাদ হচ্ছে OnePlus-এর এই ফোনটার মাধ্যমে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে দিল যে বাংলাদেশে কিন্তু তারা মার্কেটিং করবে, এবং বাংলাদেশে কিন্তু তাদের ফ্যাক্টরি দিয়ে তারা কিন্তু এই ফোনটাই ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিল অফিসিয়ালভাবে। এবং OnePlus-এর যে গ্রিনল্যান্ডের ইস্যুটা, এটা কিন্তু বেশ মারাত্মক একটা ইস্যু, এবং এই ফোনটাতে কি এই ইস্যু রয়েছে কিনা সেটাও জানানোর চেষ্টা করব। এবং ফাইনালি এই ফোনটা আমাদের জন্য এই প্রাইসের মধ্যে কেনা উচিত হবে কিনা বিস্তারিত জানাবো ভিডিওর মাঝে। তো বরাবরের মতো আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছিলেন PH একটি মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। সো ফোনটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার, এবং স্কোয়ার শেপ ডিজাইন হওয়ার কারণে দেখতে কিন্তু বেশ হ্যান্ডি লাগে এবং বেশ আই ক্যাচি। সো ফোনটার বডি এবং ফ্রেম টোটালি প্লাস্টিক, বাট প্লাস্টিক হওয়া সত্ত্বেও ফোনটা দেখতে এতটা চিপ দেখায় না, মোটামুটি একটা দামি দামি ফিল দেয়। ফোনটাতে ক্র্যাশ পড়ার পসিবিলিটি রয়েছে, তো সেই ক্ষেত্রে একটা কেস অবশ্যই ইউজ করবেন। ফোনটার থিকনেস হচ্ছে 8.0 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 193 গ্রাম। সেই ক্ষেত্রে ফোনটা কিন্তু বেশ লাইট ওয়েট এবং বেশ হ্যান্ডি। অ্যান্ড ফোনটার পোর্শন বাটন সেকশনে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্শন বাটন দেখতে পাবেন, এবং সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা ফার্স্ট এবং অ্যাকর্ডের, এবং একদম টপ সাইডে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন স্পিকার, যেটা এই বাজেট ফোনগুলোতে বেসিক্যালি দেখা যায় না, সেক্ষেত্রে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। আরও থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক। অ্যান্ড ফ্রন্ট সাইডে রয়েছে পাঁচল কাটআউটের মাধ্যমে একটা দুর্দান্ত লেভেলের ডিসপ্লে, যেখানে 6.72 ইঞ্চির একটি ফুল HD+ রেজুলেশন ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 1080x2400 পিক্সেল পাচ্ছেন, এবং এটা একটা IPS LCD প্যানেল, এবং সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। এছাড়াও ফোনটাতে কিন্তু 392 PPA ডেনসিটি রয়েছে, যার ফলে ডিরেক্ট সানলাইটে গেলেও এই ডিসপ্লে নিয়ে খুব একটা ইস্যু ফেস করবেন না। তবে এই ডিসপ্লেতে কিন্তু 800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা রয়েছে, তবে এটা কিন্তু আপনার সেটিংসে যে বুস্ট করতে হবে, যার ফলে এটা কিন্তু আপনি 800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধাটা পাবেন। এছাড়া ফোনটার চিন অ্যান্ড বেজেল এরিয়াটা মোটামুটি একটা ন্যারো রাখার চেষ্টা করেছে, এবং এটার যে পাঁচল কাটআউটের ডিসপ্লেটা রয়েছে বা এটার ক্যামেরা যে কাটআউট রয়েছে মোটামুটি IPS ডিসপ্লে হিসেবে ঠিকঠাকই রয়েছে। এবং এটার লোয়ার বেজেলটা যদি একটু চিন্তা করেন তাহলে একটু মোটা করে রাখা হয়েছে, এটা যে ন্যারো রাখা হলে আরও জোস লাগতে পারতো বিষয়টা। বাট দিন শেষে কিন্তু এই ডিসপ্লের কালার কন্ডিশন দেখে কিন্তু আপনার দিন শেষে ভালো লাগবে, এবং এটার কালার প্রোডাকশনটা মোটামুটি ভালোই ছিল। তবে ফোনটার টাচ রেসপন্সটা একটু ডিলে মনে হয়েছে অনেক জায়গায়। এটার টাচ রেসপন্সটা বা এটার যে রিফ্রেশ রেটটা এটা মোটামুটি ভালোভাবে কাজ করে, বাট কিছু কিছু জায়গায় এটার মিসম্যাচিং দেখা গিয়েছে। তবে বাজেট রেঞ্জ বিবেচনায় এই ডিসপ্লেটা কিন্তু খুব খারাপ না এবং খুব ভালো না, মোটামুটি এভারেজ রাখা যায় এই প্রাইস পয়েন্টের মধ্যে। তবে এটার একটা গেম চেঞ্জিং বিষয় হচ্ছে এটার পারফরমেন্স সেকশন। সো পারফরমেন্স সেকশনে এই প্রাইস পয়েন্টের মধ্যে বেশ মাথা নষ্ট করার স্পেসিফিকেশন দিয়ে আমাদেরকে বেশ খানিকটা খুশি রাখতে পেরেছে, কারণ এটাতে OS হিসেবে রয়েছে Android 13 ভার্সন, এবং কয়েকটা আপডেট কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন, এবং OxygenOS 13.1 রয়েছে। বাট এই OxygenOS 13.1টা দেখতে অনেকটা ColorOS-এর মতো লাগে, মানে অপ্পো একটা ভাইব পাওয়া যায়। এটার যে OxygenOS-টা রয়েছে এটা স্পেসিফিক আপনারা যে আগের OxygenOS-টা ইউজ করেছেন ঠিক তেমন একটা ভাইব এটাতে সৃষ্টি করে না, মোটামুটি দেখতে একদম অপ্পোর মতো UI লাগে। বাট এখানেতে কিন্তু কিছু কিছু জায়গায় ব্লোটিওর অ্যাপস রয়েছে, সেগুলো জিনিস আবার কিন্তু রিমুভ করা যাচ্ছিলো, এটা মোটামুটি ঠিকঠাক রয়েছে। বাট আমরা একটা ব্র্যান্ডের ফোন দেখছি, সেক্ষেত্রে এইগুলো আলতু ফালতু অ্যাপস দিয়ে আমাদেরকে আসলে ডিমোটিভেট করার কিছুই নেই। মোটামুটি আমাদেরকে মনে হয় যে একটা নিট অ্যান্ড ক্লিন UI দিলে আমরা যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবো। এছাড়াও মিডিয়াটেকের Dimensity 60207 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz একটি প্রসেসর দিয়ে আছে, যেটা এই প্রাইস পয়েন্টের মধ্যে বেশ মাথা নষ্ট করা একটা কারণ হচ্ছে এই ফোনটাতে কিন্তু 5G চিপসেট আছে, যার ফলে এটা কিন্তু 5G আপনারা সাপোর্ট পাচ্ছেন, এবং এটার প্রসেসর দিয়ে মোটামুটি কিন্তু আপনি হেভিভাবে এই বাজেটের মধ্যে যেগুলো কাজ অন্যান্য ফোনে করা যায় না, সেক্ষেত্রে এই ফোনটাতে কিন্তু বেশ খানিকটা একদম ধুমায় চালা দিতে পারবেন। তবে এই চিপসেটটা ক্লিয়ারভাবে বুঝতে হলে আমাদের মিডিয়াটেকের G99 এর সাথে কম্পেয়ার করতে হবে। মিডিয়াটেকের G99 এর মতোই অনেকটা এই ফোনটার চিপসেট থেকে আমরা আউটপুট পাবো, যেখানে আপনি যদি PUBG প্লেয়ার হয়ে থাকেন তাহলে সেখানে প্রায় ভালোভাবে আপনি PUBG প্লে করতে পারবেন, সেখানে প্রায় 40 FPS পর্যন্ত প্লে করা যায়, এবং এটাতে কিন্তু আপনি ফ্রি ফায়ারটা একদম আলট্রা এইচডিতে ইজিলি খেলতে পারবেন, এবং টুকটাক যেগুলো গেম রয়েছে এগুলো ইজিলি আপনি প্লে করতে পারবেন এই ফোনটা থেকে কোনো রকম প্রবলেম ছাড়াই। এছাড়া মাল্টিমিডিয়া কনজিউম ডে টু ডে টাস্ক ইজিলি করতে পারবেন, এটা একদম 15,000 থেকে 16,000 টাকা প্রাইস
পয়েন্টের মধ্যে একটা দারুণ স্পেসিফিকেশন, এটা কিন্তু মানাই যায়। তবে কিছু কিছু সময় এই ফোনটার গ্রাফিক্স কোয়ালিটিতে একটু আমাদেরকে খারাপ লেগেছে, কারণ এটা গ্রাফিক্স কোয়ালিটি এর চেয়ে একটু বুস্ট করলে বা এর চেয়ে একটু বেটার হলে আমাদের মনে হয় গেমিং পারপাসে এটা একটু এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়া যেত। সো 16,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আপনি যদি মিডিয়াটেকের G99 এর কথা বলেন তাহলে সেই দিক থেকে এই ফোনটা একটা 5G চিপসেট, এটাই হচ্ছে এটার প্লাস পয়েন্ট। বাট G99 চিপসেটের সাথে এটা যে খুব বেশি আপনাকে ভালো পারফরমেন্স দিবে বিষয়টা এমন না, মোটামুটি দুইটার একদম ইকুয়াল রাখা যায়। এই ফোনটাতে কিন্তু একটি ভেরিয়েন্টই লঞ্চ করে দিয়েছে 4GB 128GB এবং এটা র্যাম রোমেও মোটামুটি ভালোই ছিল, বাট এটাতে কিন্তু 4GB র্যাম দিয়ে বেশ খানিকটা হতাশ করেছে। মিনিমাম এখানে 6GB র্যাম থাকলে অ্যাটলিস্ট আমরা মাল্টিটাস্কিং করে খুব ইজিলি ভালোভাবে একটা জিনিস পোহাইতে পারতাম অ্যাটলিস্ট। আর এটা যে 128GB স্টোরেজ এটা ঠিকঠাক রয়েছে এই বাজেটের মধ্যে, বাট এটাতে যে 2GB র্যামটা আমাদের কাছে একটু ঘাটতি মনে হচ্ছে। 4GB র্যাম দিয়ে মোটামুটি কাজ বা চালিয়ে নিয়ে যাওয়া যায়, বাট সাথে অনেকগুলো অ্যাপস আপনি রান করতে গেলে বা গেমিংয়ের ক্ষেত্রে একটু ইউজ করতে গেলে দেখা যাচ্ছে যে 4GB র্যাম দিয়ে এই সময় আসলে অনেকখানিতে হয় না বা পোষায় না। তো সেই ক্ষেত্রে মিনিমাম 6GB থাকলে অ্যাটলিস্ট মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে একটা স্মুথনেস ভাব পাওয়া যেত। তবে মনে মনে আপনি কিছু ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন, এটা আসলে তেমন কোনো কাজে না, এটা আমরা সবাই জানি। তো 15-16,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আমার মনে হয় এটা একটা ভালো ডিল হতে পারে। যারা মোটামুটি গেমিং টেমিং করেন বা মাল্টিমিডিয়া কনজিউম করেন, ডে টু ডে টাস্ক করেন, দেখতে একটা ভালো ফোন লাগবে, ভালো ব্র্যান্ড ভ্যালু লাগবে, তাদের জন্য এই ফোনটা এই বাজেটের মধ্যে আমার মনে হয় একটা খারাপ ডিল হবে না, মোটামুটি ভালো একটা ডিল হতে পারে আপনাদের জন্য। অ্যান্ড এই ফোনটার কিন্তু পারফরমেন্সের সাথে সাথে এই ফোনটার ক্যামেরা সেকশনে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো, কারণ এটাতে 15 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, মানে এখানে 3টা ক্যামেরা মডিউলের মতো দেখতেও এটাতে রয়েছে 2টা ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাতে মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন, মোটামুটি অ্যাটলিস্ট হ্যাপি থাকবেন। যারা একটু ওভার স্যাচুরেটেড পিকচার পছন্দ করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটু মানে আনহ্যাপি জিনিস হবে, কারণ এটা কিন্তু বেশ বুস্ট আপ কিছু পিকচার প্রোভাইড করে না, এটা মোটামুটি ন্যাচারাল রাখার চেষ্টা করে এবং একটু ওয়াস্ট আউট একটা ভাইব সৃষ্টি করে, যে ক্ষেত্রে আমাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে এবং অনেকের কাছে খারাপ লাগতে পারে। এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিয়ে মোটামুটি আপনি যদি পিকচার তুলে থাকেন তাহলে ডিএসএলআর মোডের যে মানে পোর্ট্রেট মোডের যে কাজটা এটা মোটামুটি কাজ করতে পারে। কিছু কিছু জায়গায় একটু সফটওয়্যারের ঘাটতি চোখে পড়েছে, এটা আসলে দিন শেষে সফটওয়্যার আপডেটের মাধ্যমে অনেক জিনিসই বাগস আমাদের চোখে পড়েছে, সেগুলো জিনিস কিন্তু সফটওয়্যার আপডেটের মাধ্যমে আশা করা যায় ঠিক করে দেওয়ার চেষ্টা করবে OnePlus। এবং 1080-তে 30 FPS ভিডিও করতে পারবেন, মোটামুটি ঠিকঠাক রয়েছে, যদিও এটাতে কিন্তু আপনি EIS এর সাপোর্ট পাচ্ছেন, সেক্ষেত্রে ভিডিওতে একটু স্টেবিলাইজেশন পাবেন এটা নিঃসন্দেহে। আর ফোনটাতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এটা মোটামুটি অ্যাভারেজ। আর আপনাদেরকে যেটা আগে বলেছি যে এটা থেকে বেশ খানিকটা মানে একটু ফ্যাকাশে বা একটু ওয়াস্ট আউট পিকচার প্রোভাইড করে থাকে, দিন শেষে এটা যদি আপনি এডিট করেন তাহলে দেখতে ভালো লাগবে, বাট আপনি যদি একদম প্রাইমারি পিকচার তুলেই আপনি যদি ফেসবুকে পোস্ট করার চিন্তা ভাবনা করেন তাহলে এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ এটাতে একটু এডিট করলে আপনার হয়তো ভালো লাগতে পারে, বাট আপনার যারা ন্যাচারাল পিকচার পছন্দ করেন তাদের আবার ভালো লাগবে। এছাড়া ফোনটাতে কিন্তু 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের চার্জার রয়েছে, যেখানে 30 মিনিটে এটা প্রায় 51% চার্জ করার প্রতিশ্রুতি দিচ্ছে। আর এই ফোনটাতে গুরুত্বপূর্ণ সেন্সর সবগুলো সেন্সরই আপনি এখানে পেয়ে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো রয়েছে, অ্যাক্সিলোমিটার সেন্সর, জাইরো, প্রক্সিমিটি কম্পাস, সবগুলো গুরুত্বপূর্ণ সেন্সরই কিন্তু এখানে পেয়ে যাবেন। OnePlus এর Nord N30AC এই ফোনটা আপনাদের জন্য এই প্রাইস পয়েন্টে কেমন লেগেছে? আশা করি আপনাদের ভালো লেগেছে, কারণ হচ্ছে অল্প দামের মধ্যে 5G একটা ফোন দিয়েছে বাংলাদেশ মার্কেটে এবং অফিসিয়ালভাবে এবং বাংলাদেশের নিজস্ব প্রোডাকশানে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই হ্যাপি এবং আশাবাদী যে সামনে হয়তো OnePlus আমাদের জন্য আরও বেটার কিছু ফোন আমাদেরকে প্রোভাইড করবে, যার জন্য আমরা একদম রেডি যে আমরা হয়তো বা এর চাইতে ভালো ফোন আমরা দেখতে পাবো। সো কম্পিটিশন যত বাড়বে দেখা যাচ্ছে যে আমরা যারা কাস্টমার রয়েছে তাদের জন্য কিন্তু অনেকটা বেটার হবে। সো আদার যেগুলো কোম্পানি আছে তারা হয়তো বা দেখে হয়তো বা আমাদের জন্য আরও বেটার স্পেসিফিকেশনওয়ালা ফোন আমাদের জন্য লঞ্চ করে দিবে। সো ফাইনালি OnePlus-এর এই ফোনটা কিন্তু মোটামুটি গ্রিন লাইনের ইস্যু নেই বললেই চলে, কারণ এটা একটা IPS প্যানেল। সো IPS প্যানেলে কখনো গ্রিন লাইন ইস্যুটা আমরা মানে দেখি না বললেই চলে। তো সেক্ষেত্রে এটা কিন্তু নির্ভয়ে আপনারা কিনতে পারেন এবং OnePlus-এ আগামীতে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে পরবর্তীতে যেটা অফিসিয়াল ফোনগুলোতে গ্রিন লাইন আসবে সেটা কিন্তু তারা ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছে। তো ফাইনালি কিন্তু OnePlus কিন্তু একদম সব কিছু নিয়েই সেইভাবে মাঠে নামছে, আশা করা যায় মাঠে এবার অনেকটা ভালো খেলা হবে। সো খেলা দেখার জন্য আমরা প্রস্তুত রয়েছি, OnePlus দেখি সামনে আমাদের জন্য কি আনে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।